আজকে আমরা 11 গোটা 10 প্রবলেম করার চেষ্টা করব এবং সেই প্রবলেমগুলো তোরা পারলে বাড়িতে খাতায় একটু লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবি। সেরকম সিমিলার কিছু প্রবলেম আমি পারলে পরে পাঠিয়ে দেব, সেগুলোকেও যতটা সম্ভব নিজের মতো করে প্রবলেমগুলো করার চেষ্টা করবি। এই সময় কিছু কর আর নাই কর, অন্তত যে সূত্রগুলো দেওয়া আছে সেই সূত্রগুলো সবসময় খুলে খুলে দেখে সেখান থেকে যতটা পারিস চর্চার মধ্যে থাকার চেষ্টা করবি। সকলের কাছে বেশ কিছু বই আছে নিশ্চয়ই কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সেগুলোর একটু অনুসরণ করার চেষ্টা করবি এই সূত্রগুলো দেখে, যাতে একদম চর্চায় না থাকলে সব যেমন ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সকলের কাছে আশা করব একদম আউট অফ টাচ না হয়ে যতটা সম্ভব এই ফাঁক টাইমের মধ্যে নিজেকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখ। খুব বিশাল টাইম না করলেও যতটা সম্ভব পারা যায় যে যে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবি পরবর্তীতে সেই পরীক্ষাগুলোর উপরে একটা অনুশীলন চালিয়ে যা। আজকে আমরা প্রথমে কয়েকটা প্রবলেম শুরু করি, দেখি কতগুলো করানো যায় সময়ের মধ্যে। বাকি অবশ্যই পরে আরো বেশ কিছু প্রবলেম আমরা করব। 1 নম্বরটা দেখ, বলছে একটি রিং স্থিরাবস্থা থেকে এল দৈর্ঘ্যের থিটা নততলে গড়িয়ে পড়ছে। নততলের মধ্যবিন্দু অতিক্রম করার সময় তার বেগ কত হবে? বস্তুটা থিটা নতিকোণ বিশিষ্ট নততলে গড়িয়ে পড়ছে, ঘুরে ঘুরে পড়ছে। স্থিরাবস্থা থেকে ছাড়া হচ্ছে, পুরো নততলটা দৈর্ঘ্য এল, তাহলে মিডিল পয়েন্টে তার ভেলোসিটি বা বেগটা হবে বলে 4টে অপশন দেওয়া আছে। এটা কি করে করব? ফার্স্ট এটা দেখার চেষ্টা করি বস্তুটা একদম টপ থেকে L/2 অর্থাৎ মিডিলে আসা পর্যন্ত সে তার কতটা স্থিতিশক্তি লস করছে। এমনি আমরা জানি এইচ দূরত্ব নামলে স্থিতিশক্তি লস হয় mgh, কিন্তু এক্ষেত্রে যেহেতু নততল বেয়ে গড়িয়ে পড়েছে, তাহলে এক্ষেত্রে বস্তুটা টপ থেকে এখানে আসা মানে একটা লম্ব টানছি, এই দূরত্ব থেকে এই দূরত্ব নামছে। তাহলে এক্ষেত্রে স্থিতিশক্তির হ্রাস কত হবে? এক্ষেত্রে স্থিতিশক্তির হ্রাস কত হবে? সেই যদি ধরে নেই বস্তুর ভর এম, তাহলে এম জি, এইচটা কিন্তু এখান থেকে এতটা। এটা কি করে বের করব? না যেটা জানি অতিভুজটা L/2, লম্বটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা সাইন থিটা নিয়ে নিই তাহলে কি হবে? সাইন থিটা সমান, যেটা বের করতে হবে সেটাকে যদি আমি এক্স ধরি, এক্স বাই অতিভুজ L/2, তার মানে যে দূরত্বটা নামছে সেটা হয়ে গেল কত? L/2 সাইন থিটা। তাহলে স্থিতিশক্তির হ্রাস হলো mg L/2 সাইন থিটা। এবার দেখি বস্তুটা এখানে যখন এলো, এটা ঋণাকৃতি একটা বস্তু, তাহলে তার গতিশক্তি কতটা সে লাভ করলো। এক চান্সে বলি যদি এক্ষেত্রে বস্তুটা এমনি স্লিপ খেয়ে নামতো ঘর্ষণবিহীন তলেই ভাবি, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে এই বিন্দুতে তার গতিশক্তি হাফ এমভি স্কয়ার, তখন হাফ এমভি স্কয়ার সমান এটা করে দিতাম। কিন্তু এখন যেহেতু গড়িয়ে পড়ছে, তাহলে এক্ষেত্রে তার মধ্যে একটা নর্মাল গতিশক্তি বাদেও একটা আবর্ত গতিশক্তি আছে, সেটা বের করতে হবে। সেই দুটো মিলিয়ে এখন যদি বলি গতিশক্তির বৃদ্ধি,
তাহলে সেটা কত হবে? গতিশক্তির বৃদ্ধি হবে দুটো পার্ট। মনে করলাম ভি বেগ অর্জন করছে, তার জন্য বললাম হাফ এম ভি স্কোয়ার যুক্ত আর একটা কথা হবে হাফ আই ওমেগা স্কোয়ার। আইটা কি? আবর্ত গতিয়ে যেটা ভরের বিকল্প রূপ, জড়তা ভ্রামক। ওমেগাটা কি? আবর্ত গতিয়ে যেটা ভি এর বিকল্প রূপ, কৌণিক গতিবেগ। এখানে যদি আমরা এটা ধরে নেই যে এই রিং এর ক্ষেত্রে আই সমান, রিং এর ক্ষেত্রে আই সমান কত হবে? রিং এর ক্ষেত্রে আই সমান হবে এম আর স্কোয়ার। মনে করলাম আর ব্যাসার্ধের গোলক, আই সমান এম আর স্কোয়ার। আর ওমেগা সমান হয়ে যাবে ভি সমান ওমেগা থেকে ওমেগা সমান ভি বাই আর। তাহলে এই দুটোকে যদি আমি এখানে পুট করি এখন, তাহলে কি হবে না, হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার যুক্ত হাফ আয়ের জায়গায় এম আর স্কোয়ার লিখলাম, ওমেগা যেহেতু ভি বাই আর, তা ওমেগা স্কোয়ারের জায়গায় লিখলাম ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল হাফ এম ভি স্কোয়ার যুক্ত হাফ এম ভি স্কোয়ার সমান বলতে পারি এম ভি স্কোয়ার। তো কাজটা এবার গুছিয়ে নেই। যতটা স্থিতিশক্তির হ্রাস হয়েছে ততটাই যদি গতিশক্তির বৃদ্ধি আমরা ধরে নেই, তাহলে এখন বলতে পারি অতএব এক্ষেত্রে এম ভি স্কোয়ার সমান এম জি এল বাই 2 সাইন থিটা হয়ে গেল। এমটা ক্যান্সেল করে দাও, তাহলে ভি স্কোয়ার সমান হয়ে গেল জি এল সাইন থিটা বাই 2, বা অপশন বিটা উত্তর হলো ভি সমান উল্টো ঘর জি এল সাইন থিটা বাই 2। তাহলে অ্যান্সার কোনটা হলো? বিটা। ওকে, নেক্সট 2 নম্বরতে বলছে একটি প্রাসের সমীকরণ y equal to 12x minus 3/4 x স্কোয়ার। বলছে প্রাসটির সীমা বা রেঞ্জ কত। একটা বস্তুকে যদি কোনো একটা নির্দিষ্ট কোণে ছুঁড়ে দেওয়া হয়, তার যে গতি সমীকরণ এটা জানতে চাইছে এ কত দূরে পড়বে। আমাদের গতি সমীকরণ একটা জটিল আছে, সেটা না জানলেও যদি আমরা এটুকু জানি, এখানে এক্স আর ওয়াই দিয়ে সমীকরণটা এটা, তাহলে আমাকে বের করতে হবে এক্স এর মান। কখন? যখন বস্তুর উপর দিকে ওঠাটা শূন্য হয়ে গেছে। তাহলে সমীকরণে যদি বসিয়ে দিই if y equal to 0, তাহলে সমীকরণ থেকে আমি x এর মান পেতে পারি। কত হবে? 0 equal to 12x minus 3/4 x স্কোয়ার। বা এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করে নিজেরা বের করার চেষ্টা কর, দেখ x হয়ে যাবে 16 মিটার। তাহলে অ্যান্সার কত হবে? 16 মিটার হলো। 3 নম্বরে দেখ একটি মিনারের চূড়া থেকে ফেলে দেওয়া একটি বস্তু তার গতির শেষ 2 সেকেন্ডে 40 মিটার অবতরণ করে। মিনারটির উচ্চতা কত? এক্ষেত্রে শেষ পার্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। শেষ 2 সেকেন্ডে 40 মিটার অবতরণ করে। ধরলাম এটা হচ্ছে মিনারের মোট উচ্চতা h, আর বস্তুটা একদম উপর থেকে নিচে পড়তে সময় নেয় t। যেহেতু বস্তুটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে বলতে পারি ইউ সমান 0,
তাহলে প্রথম ক্ষেত্রে এইচ উচ্চতা পড়তে যদি টি সময় নেয়, তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা লিখতে পারি কি না, এইচ ইকুয়াল টু ইউ জিরো হলে ইউ টি জিরো হয়ে গেল হাফ জি টি স্কোয়ার। সেকেন্ড কন্ডিশনটাই গুরুত্বপূর্ণ। সেকেন্ড কন্ডিশন কি হবে? সেকেন্ড কন্ডিশন আমরা লিখতে পারি যেহেতু শেষ 2 সেকেন্ডে 40 চলে আসছে, তাহলে তার উপরটা ভাগ, তাহলে উপরে রয়ে গেল কত দূরত্ব? এইচ মাইনাস 40। ওই দূরত্বটা নামতে কত সময় লাগছে? পুরোটা টি হলে শেষ 2 সেকেন্ড যদি বাদ দিয়ে দিই টি মাইনাস 2, সেক্ষেত্রে যেহেতু প্রথম থেকে পড়েছে ধরে নেই ইউ জিরো হলে হাফ জি টি মাইনাস 2 হোল স্কোয়ার। এবার এই এইচ এর মানটা যদি এখানটা বসে দিই, তাহলে দেখতে পাচ্ছি হাফ জি টি স্কোয়ার মাইনাস 40 সমান হাফ জি, এটা যদি ভেঙে দিই টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু টি 40 প্লাস 4 এ মাইনাস বি হোল স্কোয়ারে যদি ভেঙে দিই, আর সরলটা করছি না, নিজেরা সরল করলে দেখতে পাই এক্ষেত্রে আমাদের টি সমান পেয়ে যাব 3 সেকেন্ড। এই টির মান যদি আমি 1 নম্বরে বসে দিই, তাহলে উত্তর চলে আসবে এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জির মানটা অঙ্কে দেওয়া আছে 10, টির মানটা 3 স্কোয়ার, মানে হয়ে গেল কত? 5 ইন্টু 9 45 মিটার। উত্তর হবে কোনটা? 4 নম্বর প্রবলেমে একটা ছবি দেওয়া আছে যেখানে উপরের পুলি থেকে 80 নিউটন বল উপর দিকে প্রয়োগ করা হচ্ছে, নিচের যে দুটো পুলি আছে সেখান থেকে 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 4টি ওয়েট ঝুলছে। তারপরে বলে দেওয়া আছে যে পুলিগুলো যদি ভরহীন হয়, মসৃণ হয়, সুতোগুলো যদি ভরহীন হয়, তাহলে এই কলামটা কিভাবে আমরা ম্যাচ করতে পারি। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদেরকে শুধু একটা কাজ করতে হবে, এই যে 80 নিউটন বলটা উপরের পুলিতে কাজ করছে এবং তাতে যে দুটো স্ট্রিং দূরের থেকে ঝুলছে, সেই দুটো স্ট্রিং এ ওই ফোর্সটা ডিভাইড হবে। তার মানে এখানে 80 নিউটন সেম অ্যামাউন্টে 40 আর 40 এইভাবে ভাগ হবে। নেক্সট, এই যে পুলিতে যেখানে 40 নিউটন আবার দুটো স্ট্রিং আছে, এখানে ওয়েট নিচে যাই হোক না কেন, ওই 40 আবার ভাগ হবে 20 আর 20, এখানে 40 ওরকম 20 আর 20 এইভাবে, এবং প্রত্যেকটা এই যে বলগুলো জাস্ট এই উপর দিকে কাজ করবে। এটা হয়ে গেলেই আমাদের প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। তখন যেমন এই 1 কেজি যে ওয়েটটা, তার উপর আমরা এরকম করতে পারি যে ওই 1 কেজি ওয়েটের উপরে উপর দিকে কাজ করছে কত? 40 নিউটন, আর নিচের দিকে কাজ করছে এমজি 1 ইন্টু 10 বা 10 নিউটন। সেখান থেকেই বলে দিতে পারি এটার উপরে যে উপর দিকে যেহেতু বিসবল কাজ করছে কত ত্বরণ হবে? এফ সমান এম এ 40 মাইনাস 10 30, এটা কাজ করবে কার উপরে? না 1 কেজি ভরের উপরে। তাহলে এক্ষেত্রে এর ত্বরণটা হবে কত? এর ত্বরণটা হবে এফ সমান এম এ 40 এর জায়গায় 20 আর নিচের দিকে 10, তাহলে হয়ে যাচ্ছে কত? এফ হয়ে যাচ্ছে 20 মাইনাস 10, এফ ইকুয়াল টু এম 1 ইন্টু এ করলে দেখ এ সমান করে দিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি ভরের যে বস্তুটা যেখানে কত বল প্রয়োগ করছে, কত
ত্বরণ নিয়ে উপরে উঠছে, ঠিক আছে, সেখানে হবে আমাদের তাহলে 1 কেজি ব্লকটা অ্যান্সার কোনটা কোনটা হবে না, এর দিকের অপশন বললে এ হবে, উপর দিকে উঠবে মানে এর অপশনে হবে আর এন্ড টি। টিটা বের করলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আটটা ওই মুহাব বলছে, তাহলে ওটা উপর দিকে উঠবে। এইভাবে যদি আমরা 2 কেজি ব্লকটার উপরে যাই, তার অপশন কি হবে, 2 কেজি ব্লকের অপশন হবে, সেটা উপরে খেয়াল করে দরকার আছে, নিচের দিকে কত হবে না 2 × 10 জির জন্য, আর উপর দিকে আছে 20, তার মানে এর উপর আর নিচের দিকে সমান বল কাজ করার জন্য এর ত্বরণটা হবে 0। তার মানে এক্ষেত্রে বিয়ের জায়গায় অপশন হবে পি, উইল রিমেন স্টেশনারি। 3 নম্বরটা কি হবে, 3 কেজি যে ব্লকটা আছে তারপরে উপর দিকে বল 20 নিউটন আর নিচের দিকে বল 3 × 10 মানে হচ্ছে 30। কারণ সেক্ষেত্রে সে নিচের দিকে নামবে কত বলের জন্য নামবে না 30, এফের জন্য লিখছি 30 - 20 সমান বল যেহেতু 3 × a মানে a সমান হয়ে যাবে 10^3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে ওর অপশনটা হয়ে যাবে 3 নম্বরের যে অপশনটা হয়ে যাবে সেটা হবে সি, কোনটা কিউ। মুভ ডাউন, আর 4 নম্বরটা মুখোমুখি দেখে নেই, উপর দিকে 20 নিচের দিকে 40, তার মানে 40 - 20 20 সমান 4 × a সমান 20/4 মানে 5, মানে অপশন হয়ে যাবে এস, একটা ডিটটা হয়ে যাবে এস। এইভাবে আমরা একাধিক উত্তর ঠিক হলেও এই প্রবলেমগুলো করতে পারি যদি আমরা এই ফোর্সের ডিভিশন। 5 নম্বর প্রবলেমে বলা আছে এম ভরের একটি ক্ষুদ্র বস্তুকে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তের উপর থেকে ছেড়ে দেওয়া হলো। তল মসৃণ হলে কেন্দ্র থেকে কত উচ্চতায় তা অর্ধবৃত্ত ত্যাগ করবে। এরকম একটা মসৃণ অর্ধবৃত্ত তলের উপর থেকে বস্তুটাকে স্লাইড করে নিচে নামতে দেওয়া হয়েছে, ঠিক কোন জায়গাটায় ওই বস্তুটা এই অর্ধবৃত্ত ত্যাগ করবে, মানে এখান থেকে কন্টাক্ট ছেড়ে নিচে পড়ে যাবে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই বস্তুটা উপর থেকে পড়া শুরু করলে এমন একটা পোরশনে এসে বস্তুটা তল ত্যাগ করবে যেখানে বস্তুটা ঠিক যতটা ওই তলের সঙ্গে বৃত্তপথে লেগে থাকার জন্য অভিকেন্দ্র বল কাজ করবে, ঠিক ততটাই যদি অপকেন্দ্র বল কাজ করে তাহলে বস্তুটা ভূমি ত্যাগ করবে। এক্ষেত্রে সেই প্রবলেম থেকে বেরিয়ে এসে আমাদের একটা কথা শুধু মনে রাখতে হবে যে কন্টাক্ট ডিটাচ হওয়ার সময় ওই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে যে কোণটা হবে সেই কোণটা যদি থিটা হয় তাহলে কন্ডিশন হবে cos θ সমান 2/3। এটা জানলেই আমরা এক্ষেত্রে ওর অ্যান্সারটা করতে পারবো। তাহলে এক্ষেত্রে যে ও এ বি ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের যদি আমরা cos θ নেই তাহলে cos θ সমান কত আসবে, cos θ সমান আসবে OA বাই AB, যার অর্থ cos θ সমান আসবে OA বলতে এতটা। এটা যদি আমি h ধরে নেই তাহলে বলতে পারি h/r, সেন্টার থেকে এই উচ্চতাটাকে h ধরলাম, আসলে বস্তু আছে এখানে লম্ব টানা হয়েছে, তার মানে হয়ে গেল h সমান r cos θ, cos θ 2/3 মানে হয়ে যাবে 2r/3। ফলে এখানে যতগুলো অপশন দেওয়া থাকবে
সেখান থেকে আমরা বলতে পারি অ্যান্সারটা হবে 2r/3। অপশনগুলো দেওয়া আছে কিরকম, এর অপশন দেওয়া ছিল মনে কর h=2 r/2, বির অপশন দেওয়া আছে h সমান r/3, সির অপশন দেওয়া আছে h সমান 2r/3, আর ডি অপশন দেওয়া আছে h সমান r/4। তাহলে অ্যান্সার হবে কোনটা, h=2r/3। তো এই জায়গাটা আমরা একটু মুখস্থ রাখবো যে তল ত্যাগ করার কন্ডিশন হচ্ছে সেন্টারের সঙ্গে ওই বিন্দুর অ্যাঙ্গেলটা হবে থিটা, হলে কন্ডিশন হচ্ছে cos θ = 2/3।